আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ, পর্ব ৩৫। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। মিস ক্যাথেরিন সংসারত্যাগী, ধর্মভীরু ও নরম মনের সরল নারী। এসব হিংস্রতাকে খুব সহজে নিতে পারছিলেন না। একটু একটু করে বুঝতে পারছিলেন তার সম্মুখে বসে থাকা নারীটি এমন সাময়িক খোলসে আবদ্ধ কেন। কি দেখে এই সময়ে এসেছে মাহেজাবিন, তা মেলাতে মেলাতে খেয়াল করলেন মাহেজাবিন অন্যমনা হয়ে উঠেছে। জিজ্ঞেস করলেন, কি ভাবছো? মাহেজাবিন চোখ তুলে তাকালো। মাদাম, আপনি সেদিন জিজ্ঞেস করেছিলেন না আমার অনুশোচনা আছে কি না? সেদিন হয়েছিল, আজ অবধি পিছু ছাড়িনি তা। তরুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছো? দায়ী তো আমি। নেভার মাই চাইল্ড। মাহেজাবিন মলিন হাসি। পলাশ আমার ক্ষোভটা ওই নিষ্পাপ নিরীহ মেয়েটার ওপর ঝেড়েছে। জয় আমির অনেকবার প্রোটেক্ট করেছে আমায়, তাই পলাশ আমার কাছে পৌঁছতে পারেনি। আর তার সবটাই পরোক্ষভাবে তরুষ হয়েছে। সেদিন না আমি পলাশের ডেরায় যেতাম, না শেষ অবধি জয় আমিরের সাহায্য দরকার হতো, আর না তার জেদ ধরে এতগুলো দিন পর এই নাজুক মেয়েটা। ইটস ইয়োর মিসকনসেপশন কার্ল। তুমি তরুর জন্য অতিরিক্ত ট্রাইজাস হয়েছ, যে কারণে নিজেকে অপরাধী ভেবে খানিকটা বোঝা কমাতে চাইছো। আমি শুধু ভাবছি জয় আমির কি করেছে এর প্রেক্ষিতে। মাহেজাবিন ক্ষীণ হাসল। তার কাছে আশা করছেন কিছু? আপনি কি অধর্ম করতে চান মাদাম? মাদাম মুচকি হেসে ফেললেন। আশা তো তুমিও করেছ, ওর ওপর আশা না করা যায় নাকি? মাহেজাবিন ভ্রু কুঁচকালো। আপনি কি বশীভূত হয়ে পড়েছেন সেই খল লোকটির দ্বারা মাদাম? মিস ক্যাথেরিন চুপচাপ চেয়ে থেকে কেবল মুচকি হেসে বললেন, অধর্ম? না না, অধর্ম কেন বলছো? জয় আমিরকে এক শব্দে বর্ণনা করার সাধ্যই আমার নেই। তথাপি সামথিং হ্যাজ ডিস্টিংক্ট ফিচার ইন হিম, না? ক্যান ইউ ইগনোর দ্যাট? হি ইজ নট জাস্ট এ সিনার বাট অলসো সামথিং মোর। ইউ ক্যান নট অ্যাভয়েড হিজ অফেন্স অলসো মাদাম। নন দ্য লেস। হোয়াট? মিস ক্যাথরিন তাকিয়ে রইলেন। মৃদু হাস্য চেহারা ওনার, সরল শুদ্ধ চাহনি। তরুর লাশ নিয়ে যাবার পর অন্তু সোফাতে বসেছিল। মাগরিবের আজান শেষ হয়েছে তখন। তরুর মা চিৎকার করে কাঁদছিলেন। অন্তু চুপচাপ বসে রইল। তার চোখের পানি নেই, কিন্তু মস্তিষ্কের পীড়ায় নিঃশ্বাস গ্রহণও অসহ্য হয়ে উঠেছিল। চোখের স্মৃতি অন্তুকে কঠিন ভোগান্তিতে ফেলেছিল। পোস্টমর্টম করতে দেয়নি জয়। যে পুলিশ বোঝাতে এসেছে তাদের বাপ মা একাকার করে বকে দিয়েছে। শেষে থানার ওসি এলেন, বললেন, দেখো, আইনকে তাদের কাজ করতে দাও। জয় শান্ত স্বরে বলল, আপনার আইনের বহু আগে থাপায় রাখছি স্যার। আমার কাছে আইনের কথা না বললেই না। আমরা যদি বিচার না চাই, আমাদের কোনো অভিযোগ নাই। ও ধনের কেস ফাইল হইছে, আর হাজারটা ফাইলের মতো ওইটাও জমা রাখেন গা। থানার আলমারিগুলো কিসের জন্য? এরপরের কথা কাটাকাটি কাজটা হামজা করছে, নয়তো একটা তাণ্ডব শুরু হয়ে যেত। জয়ের ভাষায় দোষ আছে, সে পোস্টমর্টম তো দূর, কোনো তদন্তই করতে চায় না, রিপোর্ট অবধি লেখাতে রাজি নয়। পুলিশ তো আর তা শুনবে না। আর কিছু না করুক, আনুষ্ঠানিকতা দেখাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জুরি মেলা ভার। কবরে তরুর দেহ নামিয়ে যখন এক মুঠো মাটি তুলে জয় তরুর ক্ষতবিক্ষত মুখটার ওপর ফেলল, তা ঝরঝর করে পড়ল তরুর বিচ্ছিন্ন দেহটার ওপর। জয়ের মনে হলো এটা মাটি নয়, তরুর মায়ার মাঝে এক অন্তরায়, যা লাল ফুল মাটি হয়ে ঝরছে। এই অন্তরালের পিছে তরু লুকিয়ে পড়ছে চির আরামে, স্বার্থপরের মতো। জয়ের রাগ হলো, সবাই স্বার্থপর। উফ, কেন জয় কেন স্বার্থপর ছাড়া কাউকে পায়নি এই জন্মে? তার মায়ার মানুষ কেউ নেই কেন? কেউ কেন জয়কে কখনো মায়া ভরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেনি, খা বাপ, এই খাবারটা তোর পছন্দ, তোর জন্য বানিয়েছি? তরু বলতো, সে আজ চলে যাচ্ছে। কেউ বলেনি, ও জয়, এত আঘাত কোত্থেকে পেয়েছিস? আর বাইরে যাবি না খবরদার। এবার থেকে মারপিট করতে গেলে ঠ্যাং নোলা করে ঘরে বসিয়ে রাখবো। অনেক রাতে বাড়ি ফিরলে কারো ভয় ছিল না। যে কেউ হয়তো গম্ভীর স্বরে বলবে, জয়, কোথায় ছিলে এতক্ষণ? জয়ের মা, তোমার ছেলের চালচলন না বদলালে বলে দিলাম আমার বাড়িতে ওই জানোয়ারের জায়গা হবে না। তরু বলতো, আস্তে আস্তে বলতো, এসব না করলেই না, কাল থেকে কোথাও বের হবেন না। এই আঘাত না শুকানো অবধি কোথাও গেলে। জয় জিজ্ঞেস করতো, গেলে কি? তুই পুষকে আমার কি করবি রে? তরু অভিমান আর ভয়ে চুপসে যেত।
তবু চোখে কাতরতা, ওই চোখে বলতে চাই, প্লিজ যাবেন না, আমার কষ্ট হয়, আপনি জানেন না। এসব ঘা দেখে গিয়ে সারা রাত ফুপড়ে কাঁদি আমি। আমার সহ্য হয় না আপনার ব্যথা। মারপিট করবেন না, আর এত শত্রু পয়দা করবেন না, ঠিকমতো নিজের খেয়াল রাখবেন। জয়ের গোসলের গামছাটা, খাবারের প্লেটটা, নোংরা শার্টটা ধুয়ে দেয়া, জ্বরে পোড়া কপারটি টিপে দেয়া, তাতে সযত্নে জলপট্টি দেবার মায়ার নারীটাকে শেষবার দেখল জয়। আরামে শুয়ে আছে মেয়েটা, আর কোনো কষ্ট নেই ওর। আর জয়ের বিরহ সইতে হবে না তরুকে, সারাদিন অক্লান্ত কাজ করতে হবে না। জয়ের ফরমায়েশ খাটা দিন বুঝি ফুরলো তরুর। জয় আর ধমকে ডেকে বলবে না, এই প্যান্টটা ধুয়ে দিসনি কেন, এখন কারবালটা পরে বাইরে যাব আমি। সব কিছুর অবসান ঘটিয়ে কত আরামে শুয়ে পড়েছে দেখো। জয়ের কপালে শিরা ফুলে উঠল ক্ষোভে, চিৎকার করে বলতে ইচ্ছে করল, স্বার্থপর বান্দির বাচ্চা, চলে যাচ্ছিস? এই তাকা, ভয় ভয় চোখে তাকা একবার। আমার দেখ চোখ লাল হয়ে আসছে, গলায় কিছু দলা হয়ে আছে। সত্যি বলছি, মাল খেয়ে রাস্তায় পড়ে থাকবো, আর বাড়ি ফিরবো না কিন্তু। শেষবার বলছি, তাকাবি কিনা বল, আস্তে করে বল। মন খারাপ আপনার? বল বল বল। আমার সহ্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করিস না তরু, আমি কাঁচা, হেরে যাব এই চ্যালেঞ্জে। তরু, আমার কেউ নেই, আমার ধমক শোনার কেউ নেই। বাড়িতে মাছ রান্না হলে আমায় আলাদা করে ডাবল ডিমের অমলেট বানিয়ে এনে পাতে দেবার কেউ নেই তুই ছাড়া। আমি মাছ খেতে পারি না, ডিমের অমলেট কে বানাবে আমার? কবরস্থান থেকে ফেরার পথে জয়ের মনে একটা খটকা লাগলো। সে আজ তরুর মুখে মাটি ফেলতে গিয়ে যে আহাজারিটা করে এলো, এটা যেন আগেও কোথাও ঠিক একইভাবে হয়েছে। কেউ একজন এভাবেই করেছে। চোখের সামনে একটা মুখ ভেসে উঠল, কান্নারত এক নারীর মুখ। হাসপাতালের মেঝেতে বসা, চোখ দুটো ঝাপসা থাকায় টের পাচ্ছিল না প্রথমে, পরে স্পষ্ট হলো আরমিন কাঁদছে। আমজাদ সাহেব শুয়ে আছেন। জয় দূরে দাঁড়ানো ছিল সেদিন, দেখেছিল আরমিনকে কাঁদতে। ইশারা আজানের সময় কবরস্থান থেকে ফিরল পুরুষেরা। হামজা এসে বসলো অন্তুর পাশে, একটু দূরে। মেঝের দিকে ঝুঁকে বসে দু হাতে মুখ কপাল চেপে ধরে বসে রইল। তরুর মা বুক চাপড়ে কাঁদছিল তখন। অন্তু ঠিক হামজার মতোই হাঁটুর ওপর ঝুঁকে বসলো। দুজন তখন পাশাপাশি বসা, একই ভঙ্গিতে। হামজা চিন্তিত, অন্তু চাপা ক্ষোভ ও ঘৃণায় ভারাক্রান্ত। অন্তু খুব স্থির, শান্ত স্বরে বলতে শুরু করলো, পাপের আগুন সর্বপ্রথম তার জন্মদাতাকে ভস্ম করে মেয়র সাহেব। আপনাদের পাপ আপনাদেরকে জ্বালিয়ে কাঠকয়লার ছায়ে পরিণত করবে। মুমতাহিনাও ঠিক একইভাবে তরুর মতো ছটফট করেছিল। আপনারা এগিয়ে যাননি পলাশের হাত থেকে ওকে বাঁচাতে। প্রতিশোধ, কোনো কারণে ওর ভাইদের ওপর প্রতিশোধে এত নিচে নামা যায় যদি, যে ছোট্ট মেয়ে রেহাই না পায়। তরুই বা কেন পাবি? সেও তো পাপ করেছে। আপনাদের আশ্রয়ে থেকে বড় পাপ করেছে মেয়েটা। শাহানা পাটোয়ারির স্বামী যখন জানোয়ারের মতো খাবলে খেতে যেত মেয়েটাকে, তিনি হয়তো দাঁড়ে বসে পাহারা দিতেন স্বামীকে। জয় এসে বসেছিল তখন সোফার অপর পাশে। চুপচাপ দুই ভাই শুনল শুধু অন্তুর ধিক্কার। আমার সম্মান, বাপ, ভাই, আমার বিধবা ভাবি, তার জন্মের আগে হওয়া অনাগত সন্তান, কার কার দীর্ঘশ্বাস থেকে বাঁচবেন আপনারা? যে জয় আমির আমার সম্মানকে মানুষের মুখে থুতু ফেলার সামগ্রীতে পরিণত করেছিল, আজ আপনার বাড়ির দুটো মেয়ে সত্যি সত্যি ভ্রষ্টা। আমি তো দুর্বল, যাই করেছি তা বোকামি হয়েছি। অথচ উপরে যিনি খেলেন, সেই মহান সত্তার ঘুঁটির চাল বড্ড নিখুঁত হয়। তিনি ছাড় দেন, ছেড়ে দেন না, আর তিনি ফিরিয়ে দিলে সীমাহীন দুর্ভোগ দেন। কত মায়ের বুক খালি করা ধন আপনার কুটুরিতে খিদের জ্বালায়, পানির পিপাসায়, প্রাণের আকুতি নিয়ে ছটফট করে। তাদের যন্ত্রণা আর কাতরতার ভার বইতে পারবেন তো? সবে শুরু, এখনও সময় আছে, ফিরে আসুন। আপনার তো পরিবার নেই, তবুও যে মানুষগুলোকে নিয়ে একটা পরিবারের মতো গড়েছিলেন, তারা একে একে সব বিদায় হচ্ছে নৃশংসভাবে। তারা কোথায় এখন? নরকের আগুনে বসে আপনাদের অপেক্ষা করেছে না? তৈরি হন সেই মহাক্ষণের জন্য। তবে আফসোস কি জানেন, আপনাদের পাপের দাম এক জনমদুঃখিনী নিষ্পাপ মেয়ে পরিশোধ করে গেল খানিকটা। রবের বিচার কেন যে এমন হয়, বুঝি না তার খেলার চাল। অন্তু কাঁদেনি, বুকের আগুনে কাঁপছিল শরীরটা, সেই সাথে কম্পিত ঝংকার তোলা গলার আওয়াজ। হামজা, জয় কেউ কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ বসে শুনছিল দুই ভাই।
তরুর লাশ দাফন হয়েছিল বাদ মাগরিব। সকল আনুষ্ঠানিকতা, ইনভেস্টিগেটর, লোকাল পুলিশ, মানুষের ভিড়ে ইত্যাদি সামলে পাটোয়ারি বাড়ি খালি হলো টানা ৮-১০ ঘন্টা বাদে রাত ১০টার দিকে। জয় এলো 11:30টার দিকে। অন্তু তখন বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসা, দৃষ্টি ছাদের দিকে। জয় ওয়ার্ড্রপ, আলমারি, খাটের নিচ, বাথরুমের ফেক ছাদ, তামাম ঘরে কিছু খুঁজে হন্যে হলো। জয়কে দেখতে তখন মন্ত্রপুত পুতুলের মতো লাগছিল, যেন কেউ মন্ত্র দিয়ে বশ করে অথবা চাবি ঘুরিয়ে ছেড়ে দিয়েছে। জয় সেই ঘুরে পাগলের মতো কিছু খুঁজছে। ঠুকঠাক আওয়াজ বাড়ছিল। জয় উদ্ভ্রান্তের মতো কিছু খুঁজে চলেছে। অন্তু বলল, কি খুঁজছেন? ঘর ওলটপালট না করে বলুন আমায়, কি হয়েছে? জয় একবার ফিরে তাকিয়ে আবার খোঁজায় মনোযোগ দিয়ে বলল, ঘরোয়ালি, আমার চপ্পর পাচ্ছি না। কোথাও সরাইছো নাকি? কই রাখছি মনে পড়তেছে না। খুব ক্লান্ত আর কঠিন তার কণ্ঠস্বর। অন্তু অবশ পায়ে উঠে দাঁড়ায়। জয় তখন ড্রয়ার খুলে দুটো ছোট বড় ট্র্যাগার বের করলো। শার্টের প্রান্ত উঁচিয়ে দাঁত দিয়ে চেপে ধরে কোমরের লুঙ্গির গিট শক্ত করলো। ট্র্যাগার দুটো চকচকে মাথা সাদা লুঙ্গির থানে ঘষে মুছে তা গুজলো কোমরে। একটা ছোট্ট স্ক্রুড্রাইভার, এক প্যাকেট ব্লেড, দুটো দিশলাই ইত্যাদি শরীরে বিভিন্ন জায়গায় রাখলো। অন্তু এগিয়ে গিয়ে আলমারির নিজের চেম্বার খুলে একটা কাপড়ের পুটলি বের করে। এটা অন্তুর সেই ওড়না। ওড়নাটা সে পেয়েছিল কয়েকদিন আগে। এর ভেতর জয় নিজের একমাত্র বিশ্বস্ত সাথীটাকে যত্নে জড়িয়ে রেখে দিয়েছিল। নিজের ব্যবহৃত সেমি অটোমেটিক 9mm ক্যালিবারের পিস্তলটা। অন্তু সেটার ভেতরেই জয়ের ব্যবহৃত আরেক প্রিয় অস্ত্র চপ্পরটা রেখে দিয়েছে, যা দিয়ে সাধারণত পশুর চামড়া ছাড়ানো হয়। জয় এটাকে কি কাজে ব্যবহার করে তা তখনও জানা হয়নি। সেটা বের করে অন্তু নিজের ওড়না দিয়ে অস্ত্রটার ধারালো প্রান্তটা সযত্নে মুছতে মুছতে এনে জয়ের হাতে তুলে দিল। এই নিন। জয়ের মুখের অভিব্যক্তি দুর্বোধ্য। সেখানে কাঠিন্য আছে, সাথে আছে এক প্রকার ঘোর পাগলাটে নেশা। অন্তুর দিকে তাকিয়ে রইল কেমন করে যেন। অন্তু সেদিন অস্ত্রটা জয়ের হাতে যত্ন করে তুলে দিয়ে বলেছিল, যান, পাগলা জানোয়ার বধ করতে যাচ্ছেন জয় আমির। জয়ী হয়ে ফিরুন। আমি অপেক্ষায় থাকবো আপনার বিজয়ের। জয় চপ্পরটা দুই ঠ্যাঙের মাঝে চেপে ধরে লাল গামছাটা তুলে গলায় পেঁচালো। এক হাতে চপ্পর ধরে অপর হাতে অন্তু চুলগুলো আলতো হাতে মুঠো করে ধরে কপালে একটা কঠিন ভেজা চুমু খেলো। লাল গামছাটা মুখে মুখোশের মতো করে পেঁচিয়ে শক্ত করে বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল চুপচাপ রুম থেকে। পরাগকে সেদিন অন্তু জিজ্ঞেস করলো, আপনি তো রাজন আজগরের বাড়িতেই মানুষ হয়েছেন, তাই না? পরাগ ঠোঁট বেঁকিয়ে হাসল। দাসীর ছেলের আর মানুষ হওয়া কি ম্যাডাম? রাজন আজগরের বউ চলে গেছিল মুখে লাথি মেরে। রাজন আজগর শুদ্ধ পুরুষ নয়, তার দ্বিতীয় বিয়ের দরকার নেই। আর সেক্ষেত্রে জায়েজ একটা পুত্র সন্তান হবার সুযোগও ছিল না, যে তার উত্তরসূরি হতে পারে। অন্তু বুঝলো, তবু বলল, আপনি তো ছিলেন, উত্তরসূরি আপনি হতে কেন পারেন না? তার ওরসেই জন্ম আপনার। সে চরিত্রহীন, তাই আপনার মাকে বিয়ে করেনি। আপনি এত অজ্ঞ তো নন ম্যাডাম। শোনেননি, রাজনরা দাসীর সাথে নষ্টামি তো করতো ঠিকই, কিন্তু সেই সব সন্তানেরা দাস হয়েই রয়ে যেত। সিংহাসনের ভাগ কিন্তু বিয়ে করা রানীর সন্তানদেরই। হাজার হোক পলাশ রাজনেরই ভাইয়ের ছেলে, ওরই রক্ত। আর আমি দাসীর গর্ভের জারজ সন্তান। আমি দাস হয়ে রয়ে গেলাম পলাশের। আব্বুর স্কুলে পড়তেন আপনি, পড়ালেখা কে করালো? এ কারবার সামলাতে অথবা সহকারী হিসেবে থাকতে পড়ালেখার মেলা দরকার ম্যাডাম। আমাকে পড়ালেখা করানো হলো। আমার মা রূপকথা আর পলাশকে মানুষ করলো নিজের সন্তানের মতো, কিন্তু সেসবের ভিড়ে আমার জন্যই তার সময় থাকতো না। আমি তার আশেপাশে ঘেঁষার সুযোগই পেতাম না। পলাশের গোলামকে পালা হচ্ছিল ওই বাড়িতে। পলাশ যখন কারবারে হাত দেবে, বড় হয়ে আমি তার দাসবৃত্তি খাটবো, এই তো। অন্তু চুপচাপ শুনছিল। পরাগ মলিন হাসল। অথচ জানেন ম্যাডাম, আমি রূপকথাকে বোনের মতোই ভালোবাসতাম ছোট থেকেই। কিন্তু রাজকন্যা আর দাসী ছেলে কি কখনো ভাই বোন হতে পারে? যত বড় হতে থাকলাম পদে পদে টের পেলাম, আমার মা একটা দাসী, সাথে পতিতাও, আর আমি দাস। কলেজ পাশ করার পর ভার্সিটিতে ভর্তি হবার আগে সুন্দর একটা ঘটনা ঘটল। পলাশ জীবনে খুন আর ধর্ষণ কত করেছে সে হিসেব আমার কাছে নেই, তবে সেইবার সে এক প্রভাবশালীর বউকে তুলে এনে ছিঁড়ে ছুঁড়ে খেয়েছিল। ওই কেসটা আর লুকাতে পারা যাচ্ছিল না। তখন কি করলো জানেন? অন্তু বলে উঠল, তার দায় আপনাকে দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হলো।
পরাগ জোরে জোরে হাততালি মেরে পাগলের মতো হেসে উঠল। উফ ম্যাডাম, আপনি যা ব্রিলিয়ান্ট না, আই লাইক ইট সো মাচ। অন্তু মুচকি হেসেছিল। ভার্সিটিতে আর ভর্তি হওয়া হলো না আপনার? আইনের খাতায় লাল দাগ পড়ে গেল আমার নামের। তারপর আর কি করি? অথচ আমার ইন্টারের রেজাল্ট কিন্তু ম্যাডাম সেই ভালো ছিল। ভালো পাবলিক ভার্সিটিতে চান্স হতে পারত। কত বছর জেলে ছিলেন? 2.5 বছরের মতন। তারপর জামিন করা হলো। ততদিনে আমার ক্যারিয়ার শেষ। উপস, শালা গোলামের আবার ক্যারিয়ার, ধ্যাত। অন্তু কিছুক্ষণ চেয়ে দেখল পরাগের মিথ্যে হাসির আড়ালে থাকা মলিন মুখখানা। পরে বলল, আপনাকে যখন একজন মৃত মানুষের জায়গা নিতে বলা হলো, আপনি রাজি হয়ে গেলেন অভিনয় করতে? শব্দ করে হেসে উঠল পরাগ। যেখানে পলাশের খুন আর ধর্ষণের দায়ে চুপচাপ জেল খাটতে পেরেছি, পড়ালেখা বরবাদ করতে পেরেছি, দেদারসে ওর হুকুমে মানুষ খুন করতে পেরেছি, এ আর কি? তাছাড়া আমি আর মা ওদের পারিবারিক দাস। কত কিছু করেছি ওদের জন্য। এই সামান্য অভিনয়টুকু কি এমন? অন্তু মাথা নেড়ে সায় দিয়ে বলল, তবে যাই বলুন, আপনার কথাবার্তা এবং চালচলনে কিন্তু আপনাকে মোটেও মাত্র ইন্টার পাস লাগে না। বেশ উন্নত একটা ব্যক্তিত্ব আছে আপনার, কাজে লাগাতে পারেন। একজন ভালো মানুষ হতে পারেন। প্রশংসা করলেন? উফ, জীবন ধন্য এই পরাগের। ক্ষমা করতে পারেন আপনি আমায়? অন্তু যেন শেষ কথাটা এড়িয়ে গেল। তাতেই বোঝা গেল তার দৃঢ়তা। ক্ষমা এই শব্দটাকেই অন্তু এড়িয়ে চলে। সে নিজের আপন ভাইকে ক্ষমা করেনি আজ অবধি, পরাগকে কেন করবি? প্রশ্নই ওঠে না। তা বুঝে পরাগ হাসল মাথা নিচু করি। সেদিন সে এগিয়ে যায়নি পলাশের হাত থেকে এক রমণীকে বাঁচাতে। জয়ামির দান মেরে দিয়েছে। তার হাত পা দাসত্বের বেড়িতে বাধা না থাকে কি সে যেত আর এই চমৎকার বুদ্ধিমতী মেয়েটাকে জিতে নিতে পারত? কে জানে। অন্তু সব এড়িয়ে কেবল বলল, চলে যান এসব ছেড়ে ছুড়ে। খেলা শেষ না করে না। অন্তু ভ্রু কুচকালো। খেলা? পরাগ কুটিল হাসল। পলাশের দাসবৃত্তি আর নয় ম্যাডাম। একে একে গুড়িয়ে চুরচুর করে দেব পলাশ আসগর প্রপার্টিজের কারবার। এরপর নিরুদ্দেশ হয়ে যাব চিরকালের জন্য। শেষ দেখা হলো আজ ধরুন আপনার সাথে। অন্তু একটু অবাক হয়েছিল। আপনি কি জয়া আমিরকে সহায়তা করছেন? না করার কি আছে? আমি পলাশের ঘোরের শত্রু বিভীষণ। আমি ম্যাডাম অত খারাপ নই। মা চিরকাল দাসীগিরি করে এসেছে। রক্তে তা ছিল আমার, তাই বহু বছর দাস খেটেছি। কিন্তু পড়ালেখা করতে গিয়ে, সমাজের সাধারণ স্তরের ভালো মানুষদের সাথে মিশতে গিয়ে বিবেকের ঢাকনা একটু একটু করে খুলে যেত। আমি দেখতে পারতাম না পলাশ আর ওর চাচার এসব কুকর্ম। ওর আদেশ মানতে গিয়ে যেসব করতে হতো তা করতেও বিবেকের দংশনে পড়তাম। এজন্যই তো 2 বছরের জেলটা খাটালো আরও। আর না ম্যাডাম, শেষ পাপটা করলাম এবার, বিশ্বাসঘাতকতা। মাপ না পাই, কিছু মানুষ বেঁচে যাক পলাশের হাত থেকে, এতে যেটুকু পূর্ণ হবে চলবি। অন্তু বুঝেছিল জয়া আমির ও হানজাই নয় শুধু, আরও একজন পলাশের পেছনে লেগেছে এবার। কিন্তু জয়া আমির শুধুই নিজেকে ধরা দিচ্ছে পলাশের কাছে। লোকটার কি জানের মায়া নেই? পরাগকে পলাশের সামনে সে আনেনি এই ঘটনায়, তা যেন অন্তু নিশ্চিত। কারণ জয়া আমির পাপের দায় নিতে খুব পছন্দ করে। পাগল মাতাল লোক, কেউ একটু সহায়তা করলে তার জন্য জান হাজির। এইসব লোক ধ্বংস হয় খুব খারাপভাবে, তা জয় নিজেও জানে। তবু কোনো সতর্কতা নেই। অন্তু শেষ আন্দাজে আরেকটা ঢিল ছুঁড়েছিল। আপনাকে কেউ একজন সহায়তা করছে, সে কে? পরাগ হেসেছিল শুধু। অন্তু বলেছিল, রূপকথা আজগর নামের কেউ নাকি? অন্তুর রসিকতায় পরাগের হাসি চওড়া হয়েছিল। অনেকক্ষণ অন্তুর দিকে নির্নিমেষ তাকিয়ে থেকে বলেছিল, আপনি আমার কোথাও একটা সুচালো ধাক্কা মেরেছিলেন ম্যাডাম, যেই ধাক্কা সামলে উঠতে চেয়েছি। আজ এই মুহূর্তে আবার নড়বড়ে লাগছে নিজেকে। তখনই অন্তু উঠে দাঁড়িয়েছিল এই পর্যায়ে। অথচ আমি বিবাহিতা মিস্টার পরাগ। এ ধরনের কথা বলাও অসঙ্গত আমার সঙ্গে। জানি ম্যাডাম, আর আপনার এই ব্যক্তিত্বই পুরুষের মরণের কারণ। যে জয়া আমিরকে এত কঠিন ঘেন্না আপনার, তবু তার অগোচরে নিজের চরিত্রের সঙ্গে আপোষ নয়, আপনি তাকে মানেন। অন্তু গম্ভীর স্বরে শুধু বলেছিল, আমি সেই বিয়ের খুতবা ও 3 কবুলকে মানি কেবল, আর কিছু নয়। আসি আমি আজ। অন্তু উঠে দরজার দিকে যায়। পরাগ তবু অপলক চেয়েছিল। বুকটা চিনচিন করছে। সে জানে এই নারী আর ফিরে তাকাবে না। তবু চেহারাটা দেখার লোভ সংবরণ করা বড় দুঃসাধ্য।
পরাগ জোর করে বসে রইল, সংযমের বাঁটটাকে শক্ত করে বসে রইল, এগিয়ে গেল না। নারীটিকে বেরিয়ে যেতে দিল। বুক চিরে যাচ্ছে, এই ক্ষত ভরাট হয়ে যাবে, তবে এই মুহূর্তে বড় ভোগান্তিতে ফেলছে। এটা তো বিরহ নয়, প্রবাহ। পরাগ হেসেছিল, অন্তু বেরিয়ে এলে জোরে জোরে শব্দ করে হেসেছিল। রাত 4:30টার দিকে জয় ফিরেছিল সে রাতে। ফজরের আজান শোনা যাচ্ছে দূর মসজিদ থেকে। ঘোর অবরুদ্ধ রাত, আকাশে চাঁদ নেই। চারটা মেঘের আড়ালে লুকিয়ে সে রাতে বোধহয় জয় আমিরকে সুযোগ দিয়েছিল লৌহ রঙের হাত রাঙাবার খেয়ালায় মত্ত হতে। সেই ভোর রাতে রক্তে শরীর ধুয়ে সদর দরজা পেরিয়ে ঢুকল জয় আমির। আলতো আধারির সদর ঘরটায় তার ছিপছিপে কঠিন অবয়বের পেটানো লুঙ্গি পরিহিত দেহটার লম্বা ছায়া পড়ল। সদর দরজার এপারে এগিয়ে দেয়াল ঘেঁষে রক্তাক্ত চপ্পরটা থপ করে ফেলল। ধাতবস্ত্রের ঝনঝনানিতে চমকে উঠল অন্তু। চপ্পরটা মেঝেতে পড়ার সাথে সাথে চপ্পরের গায়ে লেগে থাকা রক্ত ছিটিয়ে পড়ল মেঝের সাদা টাইলসের ওপর। অন্তু শান্ত পায়ে বেরিয়ে এলো রুম থেকে। জয় আমির ফিরেছে, স্বীকার না করে ফেরেনি। দৃঢ় বিশ্বাস অন্তুর। সে জানে জয় আমির স্বীকার করায় ওস্তাদ। ঠিক যেভাবে চাই পরিস্থিতি সেভাবেই প্রবাহিত হয় তার অনুকূলে। এটা জয় আমিরের স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা জৌলুস অর্জন। হামজা বসে আছে তখনও সোফাতেই। তার অপেক্ষার অবসান হলো। শান্ত নজর মেলে তাকিয়ে দেখল বিধ্বস্ত জয়কে। মুখে এক প্রকার তৃপ্তি। খুঁটিয়ে দেখল জয়ের শরীরে আঘাত আছে কিনা। বোঝা যাচ্ছে না, তবু হামজা জানে জয় শিকারে গেলে আঘাতপ্রাপ্ত হয় না। সে যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে নিজে স্যারেন্ডার করে চেঁচে পড়ে মার খেয়েছে, তবু আইনের কর্মকর্তাদের কাছে নতি স্বীকার করেনি। যা মুখে এসেছে বকে গেছে। উত্তর দেবার সময় একবারও চিন্তা করার অভ্যাস নেই পরিণতি হবে, সামনে কে কি হতে পারে তার সাথে। সেসবের ধার না ধারায় জীবনের আঘাতের কমতি অন্তত নেই দেহে। এই গুণটা জয়ের বউয়ের মাঝে আছে। সব হারাতে রাজি, তবু ভিত নড়তে দেওয়া যাবে না। হামজা আস্তে করে বলল, গোসল করে আয় এখানে। চোট পেয়েছিস কোথাও? কথা বলল না জয়, কপালে মাটি। চোখ দুটো শান্ত স্থির। ঘড়ি দেখল সে চোখ তুলে। হাতের চটের বস্তাটা হাত থেকে ফেলে দিল। এখনো বস্তার নিচে দিয়ে ঘন লাল তরল চুইয়ে চুইয়ে দু এক বিন্দু মেঝেতে পড়ছে। সাদা ধবধবে লুঙ্গিখানা রক্তে ধুয়ে উঠেছে। মুখে বাঁধা গামছাটায় তখন মুখ থেকে নামানো, গলায় ঝুলছে। মুখ, গলা, হাতের কোনোই অবধি রক্তের ছিটা। তার ওপর কাঁচা মাটির আস্তরণ, লুঙ্গিতে মাটি ভরা। গলার লাল টকটকে গামছাতেও মাটি, ঘাম, রক্ত। হাতের কবজি অবধি মাটিতে ঢাকা, নখের ভেতর মাটি। খুবলে মাটি খুঁড়েছে বোধ হয়। রক্তের সাথে মাটি মিশে একাকার পুরো শরীরটা। চপ্পরের ধারালো দিকটায় শুকনো রক্তের উপর এখনো অল্প স্বল্প আধ জমাট বাঁধা রক্ত। পায়ের চামড়ার স্যান্ডেলটা বস্তাতে বোধ হয়। খালি পায়ের গোড়ালির ওপর অবধি মাটি। সেই মাটিতেও তাজা রক্ত মিশে আছে। সেই মাটি পায়ের তালু থেকে ঝরে মেঝেতে ছড়াতে ছড়াতে রুমে ঢুকলো। গামছা দিয়ে আরেকবার ঘাম ও রক্ত একাকার মুখটা মুছে গোসলে ঢুকলো।